আপু অবশ্যই এই ফাঁকে বলেছিল আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি সেটা আগে জেনে গেলে তা তো আর সারপ্রাইজ থাকে না। আমি তো বিষয়টা আগেই জেনে গিয়েছিলাম, তবুও সেবার আমি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আপু অবশ্য সারপ্রাইজড হয়েছিল। যাই হোক, সেটা না হয় পরে বলবো। সেই দিন আমি বারবার দরজার দিকে তাকাই। কেউ কলিং বেল দিলে আমার বুকের ভিতর ধপ করে উঠে, এই বুঝি এলো। খানিকক্ষণ পরপর দৌড়ে ছাদে গিয়ে রাস্তার দিকে তাকাই। বিকেলের মধ্যে সমস্ত কাজ সেরে আমি খানিক পরিপাটি হয়ে নিই। ছাদে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকি। তাদের বাসা ছাদ থেকে রাস্তা একেবারে স্পষ্ট দেখা যেত। সূর্য প্রায় ডুবে এলো, ধরণী অন্ধকার হয়ে এলো, তখনও তার দেখা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের আজান হয়ে যাবে, তাই চলে গেলাম ঘরে। উঁচু করে নামাজের জন্য প্রস্তুতি নেব বলে ঘরে যেতে কলিং বেল বেজে উঠল। আমার ভিতরে অস্থিরতা বেড়ে গেল। ধীর ভয়ে এগিয়ে গেলাম ড্রয়িং রুমে। ততক্ষণে আপু দরজা খুলে দিয়েছে। শাশুড়ি মাও বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। শাশুড়ি মা নিজের ছেলেকে পেয়ে আবেগ আতপুল্য হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। আপুও তার নিজের ভাইয়ের সঙ্গে কুশল বিনিময় করল। আমি এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে তাদেরকে পর্যবেক্ষণ করছিলাম। মানুষটা দেখতে শুনতে খারাপ না, আরও বিদেশে হাওয়া গায়ে লেগেছে কতগুলো বছর। আমার ভিতরে অনুভূতির প্রজাপতিরা ডানা মেলতে শুরু করল। তাদের সকলে এই আবেগঘন মুহূর্তে সেখানে উপস্থিত হলো এক সুন্দরী রমণী আর ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটার বয়স তখন বছর 5 হবে। বলিস কি, 5 বছরের একটা বাচ্চা? হ্যাঁ, তাহলে তাদের বিয়ের বয়স কত? পরবর্তীতে জানতে পেরেছিলাম তখন তাদের বিয়ের বয়স 7 বছর চলে। কি? অনন্য তার প্রিয় বান্ধবী রত্না রিয়েলিশনে দেখেছে। মুচকি হেসে বলল, হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? যেখানে 5 বছরের ফেরার কথা সেখানে একটা মানুষের 10টা বছর ফিরল না। আচ্ছা, তোর পরিবার একটা খোঁজ খবর নিল না? তোকে ওই বাড়িতে ফেলে রাখলো এতগুলো বছর, একটা মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলিসনি? তবুও তোর কিছু মনে হয়নি যে মানুষটা তোর পর হয়ে যাচ্ছে? আশ্চর্য ব্যাপার হয়ে গেল না? বছর 3 তো আমি নিজেকে নিজেই গুটি রেখেছিলাম। স্বামী কী জিনিস, প্রেম আলাদা কি, এসব তো বুঝতাম না। সব সময় ছেলেদের এড়িয়ে চলা। আমি জড়তা কথা বলতে পারতাম না। তারও কোনো কথা বলার ইচ্ছে বোধহয় ছিল না আমার সঙ্গে। কখনো শুনিনি সেরকম। প্রথম প্রথম শাশুড়ি মা আমাকে কথা বলার জন্য বলতেন। আমি নিজে জড়তা বলতে পারিনি। বয়সটা এমন ছিল যে পাঠ্য বই পড়াশোনা, স্কুলে বন্ধুবান্ধব, স্কুলে মাঠে খেলাধুলা, গল্প পড়া, কার্টুন দেখা, এইসব নিয়েই তো থাকতাম। যেহেতু শ্বশুরবাড়িতে থাকতাম, বয়স কম হলেও এত কিছু বড় শাশুড়ি মার সাথে টুকটাক কাজ তো করতাম। আমার বাড়ির মুরব্বীরা তো সেভাবেই বলে দিয়েছিলেন শাশুড়ি মাকে যে ছোট মেয়ে, ছেলে বউ করে নিয়ে যাচ্ছেন, নিজে শিখিয়ে পড়িয়ে নেবেন বলে কয়ে হাতে হাতে কাজবাজ করাবেন, তাহলেই সংসারেদি বুঝতে পারবে আস্তে আস্তে। সেই কথাটা আমার শাশুড়ি মা একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তাই সংসারে বেড়াজালে আর বাচ্চা মন নিয়ে স্বামীর দরদ তার বুঝে উঠতে পারেনি। আস্তে আস্তে যখন বয়স গড়িয়ে খানিক বাড়ল, তখন মনের বাসনাও পাল্টে গেল। আপু প্রায় তার ভাইয়ের ছবি আমাকে দেখাতো। সেই ছবি দেখতে দেখতে একসময় নিজের স্বামীর প্রেমে পড়ে গেলাম। মনের ভিতরে অজানা পবিত্র অনুভূতি উকি দিতে থাকলো। আর এরপর থেকেই শুরু হলো আমার অপেক্ষা। ততদিনে আপু বিয়ে হয়ে গেল। আমার শাশুড়ি মাও আমাকে তার ছেলের সঙ্গে কথা বলার জন্য আর বলেনি। আর না তো সেই মানুষটা আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। অনুভূতি প্রকাশ করতে না পারা আমিও লজ্জায় কথা বলতে চাইনি। এরপর একবার কথা বলতে চেয়েছিলাম, শাশুড়ির কাছে ছিলাম, তোমাকে তো বললাম প্রথমেই। হ্যাঁ বলেছিলাম, মনে আছে আমার। এরপর আর কখনো কথা বলা হয়নি আমার। তবে আমার আব্বু কিংবা ভাইয়ারা ফোন দিলে কথা বলতো নাকি লোকটা শাশুড়ি মাও নাকি বলে কয়ে তাদের দিয়ে মাঝে মধ্যে আমার আব্বু ভাইয়াদের সাথে কথা বলাতো। তাই তাদের মধ্যে মনে কোনো সন্দেহ আসেনি। বছর 5 হয়ে গেল যখন সে ফিরে না এলো, তখন আমার আম্মু ভাইয়ারা ঝামেলায় করেছিল, মেয়েকে আর রাখবে না, নিয়ে যাবে। আব্বু তো বলেই বসেছিলেন আমার মেয়ে এত বিদেশি টাকা পয়সা প্রয়োজন নেই। তখন কিন্তু লোকটা এক সন্তানের বাপ হয়ে গিয়েছিল। সেবার শাশুড়ি মা আমার বাবাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। বলেছিলেন অনন্যা পড়াশোনা চলছে খুব ভালোভাবে। আমি কিন্তু পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতাম প্রত্যেকবারই।
শাশুড়ি মা সেটা বাহানা দেখালেন। বলেন, রাজীব ওখানে সদ্য ভালো একটা চাকরি জোগাড় করেছে। রাজীব হলো আমার সেই স্বামীর নাম। এখনই দেশে ফিরলে বেশি দিন ছুটিতে পাওয়া যাবে না, আর দেশে ফিরলে একটা বিয়ে অনুষ্ঠান পড়বে, যা অনন্যা পড়াশোনার বেশ ব্যাগরা হয়ে দাঁড়াবে। এর চেয়ে আরও 2 বছর পর আসুক, ততদিনে রাজীবের চাকরিটা পাকাপোক্ত হোক, বেশি দিনের ছুটি নিয়ে আসুক। এখন মেয়ে বড় হয়েছে, স্বামীর সোহাগ বুঝতে পারে। স্বামী এসে আবার চলে গেলে পড়াশোনা মন বসবে না। এর চেয়ে ভালো যেভাবে চলছে সেভাবেই চলুক। তোর শাশুড়ি কি জানতো না যে তার ছেলে আর একটা বিয়ে করে নিয়েছে? হ্যাঁ, জানতো তো। তবু এরকমটা করলো কেন? এর মানে কি তাদের নামে মামলা করিসনি? তুই কিন্তু আমার কথার মধ্যে বড্ড কথা বলছিস। এরকম হলো আমি তোকে কিছু বলবই না। আচ্ছা, আমি তোকে মাঝখান থেকে মেন পয়েন্টটা বলে আমি থেমে যাই। সরি, তুই বল, আমি শুনতে চাই। তোর মতো এমন সুন্দর একটা মেয়ের জীবনে যে এরকম হতে পারে ভাবলেই তো আমার কান্না পায়। প্লিজ বল না, তারপর কি হলো? আমার শাশুড়ি যুক্তির কাছে আমার বাবা মা হেরে গেলেন। আমার কিন্তু শ্বশুর ছিলেন না। আমার বাবার কাছে যখন আমার হাত জোর করা তার ছেলের জন্য চাইলেন, তখন তিনি বলেছিলেন, আমার ছেলে তো বাবা নেই, আপনি হবেন আমার ছেলের বাবা। আরও কত ইমোশনাল কথাবার্তা, যাতে আমার বাবা গলে জল হয়ে গেলেন। তার উপর ছেলের পরিবার পরিচিত, তাই বাবার মাঝে মধ্যে নিজে থেকে তার জামাইয়ের সঙ্গে ফোন দিয়ে কথা বলেন। আমার বাবা আমার শ্বশুরবাড়ির পরিবারটা নিজের পরিবারের মতো করে দেখভাল করতেন, আর সেখানে তার নিজের মেয়ে তোই আছে। একবার শাশুড়ির কটু কথা শুনে এতটাই খারাপ লেগেছিল যে আমি একাই বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। সেবার বেশ ঝামেলা হয়েছিল। আমার শাশুড়ি খুব বুদ্ধিমতী মহিলা। আমার বাবা মার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিলেন। পরিস্থিতি ঠান্ডা হলে বললেন, আমি কি অনন্যার মা নই? ও কি আমার মেয়ে নয়? মেয়ে মা হয়ে মেয়েকে একটুখানি শাসন করতে পারি না আমি? আরও বিভিন্ন আবেগী মিষ্টি কথা দিয়ে আমার আব্বু আম্মুকে ডুবিয়ে ফেললেন। আর তার সঙ্গে তাল দেওয়ার জন্য আমার দাদি তো ছিলেনই। তুই বললি না যে এত বছর কোনো বাবা তার মেয়েকে এভাবে শ্বশুরবাড়িতে জামাই ছাড়া ফেলে রাখে? আসলে কি জানিস তো, আমাদের সমাজ তালাকপ্রাপ্ত মেয়েদের সম্মান একেবারেই নেই, আর গ্রামে তো মোটেও না। যেখানে জামাই বিদেশে ভালো চাকরি করছে, মেয়ে নিশ্চিন্তে নিরিবিলি পড়াশোনা করতে পারছে, সেখান থেকে মেয়েকে নিয়ে আসা প্রয়োজন বোধ করেনি তারা।